হ্যালো বাচ্চো, হাউ আর ইউ? সবাই নিশ্চয়ই ভালোই আছো। তো এখন যে আমাদের সারা বিশ্বের মধ্যে কোভিড-19 বা করোনা ভাইরাস 19 চলছে, তার জন্য লকডাউন এবং কিছু কিছু জেলায়, বিশেষ করে আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় গ্রিন সিগন্যাল, কিছু কিছু অরেঞ্জ, কিছু কিছু জায়গায় হচ্ছে গিয়ে রেড সিগন্যাল রয়েছে। তো যে যেখানে রয়েছে, যার যেরকম পরিস্থিতি তাদেরকে সেভাবেই থাকতে হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে গ্রিন সিগন্যাল দিল মানেই আমি আমার মতো করে ফ্রিলি ঘুরে বেড়াবো, আমার মধ্যে কোনো রকম রাখবো না, সেই কনসেপ্টটুকু রাখবো না যে বর্তমান যে বিশ্বের কী পরিস্থিতি। অবশ্যই সেই পরিস্থিতির দিকে মাথায় রাখতে হবে, একটু নিজেকে যতটা সম্ভব দূরত্ব রেখে চলতে হবে। কারণ এই কোভিড-19 বা করোনা ভাইরাস যেটা আছে আর কি, সেটা তো একটা ন্যানো পার্টিকেল বা মাইক্রো পার্টিকেল। এটা তো চোখে দেখা সম্ভব নয়। যদি চোখে দেখাই যেত তাহলে এতদিন সায়েন্টিস্টরা তার উদ্ঘাটন করেই ছাড়তো যে কী বিষয়টা কী রয়েছে, তার কী রয়েছে না রয়েছে, সে সমস্ত বিষয়। তো যাই হোক, তোমরা সুস্থভাবে এই লকডাউনের মধ্যে সুস্থভাবে শরীরকে সুস্থ রেখে পড়াশোনাটাকে চালিয়ে দাও। আর কোথাও কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দিও, বা যখন শেষ হবে, পড়া শেষ হবে, তখন তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের প্রবলেম কোথায় হচ্ছে। তো আজকে আমরা লেকচার নাম্বার 10, গতদিন আমরা লাস্ট যেটা করেছিলাম যে কোনো একটি সিস্টেমে বা তন্ত্রের মধ্যে যে গ্যাসীয় পার্টিকেল থাকে তাদের স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম সম্পর্কে একটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, যদি বইটা পড়ো, বইটা বলে তোমরা বুঝতে পারবে। দেখবে একটু ছকটক মতো রয়েছে এখনকার বইয়ের মধ্যে, তো ওটা দেখলে বুঝতে পারবে, খুব সোজা জিনিস। আজকে আমরা এর আগের দিন আমরা বলেও দিয়েছিলাম যে আজকে আমরা এনার্জি ইকুইপার্টিশন ল, দ্য প্রিন্সিপাল অফ দ্য ইকুইপার্টিশন এনার্জি, যে শক্তির যে সমবিভাজন নীতি, এই যে নীতিটা একটু কি সেটা একটু হালকা করে জাস্ট কনসেপ্ট আমরা দেবো, কারণ সংজ্ঞাটা পরীক্ষা আসে। শক্তি সমবিভাজন নীতি বলতে কি বোঝো, এক পরমাণু বা এক অণু গ্যাসের ক্ষেত্রে শক্তির সমবিভাজন নীতি অনুসারে তার শক্তির মান কত, সেই সব জাস্ট একটু ধারণা দিয়ে আমরা এই চ্যাপ্টারে ম্যাথামেটিক্স শুরু করব। যাই হোক, এখন আমরা যেটা জানবো, দ্য প্রিন্সিপাল of equipartition of energy, শক্তির সমবিভাজন নীতি। শক্তির সমবিভাজন নীতি বিষয়টা হচ্ছে গিয়ে, এইটা যাওয়ার আগে আমাদের একটা বিষয় আমরা বলবো যে আমরা একটা জিনিস প্রমাণ করেছিলাম যে কোনো একটি আবদ্ধ পাত্রে যদি কিছু পরিমাণ গ্যাস রাখা হয় তাহলে সেই গ্যাসের যে চাপ, পাত্রের প্রতিটি দেওয়ালে যে চাপ, সেই চাপটা আমরা পেয়েছিলাম যে P is equals to 1/3 of Px plus Py plus Pz, এবং সেখান থেকে আমরা প্রমাণ করেছিলাম যে P সমান সমান কি 1/3 rho c স্কোয়ার, এবং সেখান থেকে আমরা দেখেছিলাম কত, যে C is equals to root over of 3p by rho, এবং সেখান থেকে আমরা প্রমাণ করেছিলাম root over of 3RT by m, RMS velocity of a gaseous system। এবং এই সমস্ত পার্টিকেলদের সেই সেই পার্টিকেলগুলির মোট গতিশক্তি আমরা হিসেব করেছিলাম যে E is equals to EK কাইনেটিক এনার্জি প্লাস E পোটেনশিয়াল এনার্জি। যেহেতু পোটেনশিয়াল এনার্জি 0 এবং কাইনেটিক এনার্জি আমরা কি পেয়েছিলাম যে হাফ অফ m c1 স্কোয়ার c2 স্কোয়ার ডট ডট cn স্কোয়ার প্লাস 0 পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। এখান থেকে আমরা n দিয়ে ভাগ করেছিলাম, n দিয়ে গুণ করেছিলাম, সেখান থেকে আমরা কি পেয়েছিলাম যে হাফ অফ স্মল mn c স্কোয়ার।
সেখান থেকে আমরা পেয়েছিলাম যে হাফ অফ capital M, that means this is the total mass of the all gaseous particle or total mass of the container, total mass of the system, পাত্রের মোট ভর, পাত্রের গ্যাসের মোট ভর ইন্টু সি স্কোয়ার। এবং সেখান থেকে আমরা কি পেয়েছিলাম যে হাফ অফ এম ইন্টু সি মানে রুট ওভার অফ 3RT/m, তাকে আমরা যদি স্কোয়ার করি তাহলে সেখান থেকে আমরা মেনলি পেয়েছিলাম যে 3/2 RT। আমরা কি দিলাম যে কোনো গ্যাসীয় পার্টিকেলকে, এটা কত মোল, 1 মোল গ্যাসের ক্ষেত্রে বা একটি মানে 1 মোল গ্যাসের ক্ষেত্রে যত সংখ্যক অণু থাকবে সেই অণুর যে এনার্জি ইকুইপমেন্ট, যে আমরা টোটাল এনার্জি পেলাম, টোটাল এনার্জি যখন তার গতিশীল হবে তাহলে কোনো গতিশীল অবস্থায় থাকা কোনো কণার যে মোট শক্তি কত, মোট শক্তি 3/2 RT। একটি অণু, একটি স্বাধীন অণুর টোটাল এনার্জি, ঠিক আছে, এনটি স্বাধীন অণুর টোটাল এনার্জি, এটা একটি অণুর, এটাকে এনটি স্বাধীন অণুর টোটাল এনার্জি কত হবে, 3/2 এনার্জি। এন ইজ দ্য টোটাল নাম্বার অফ দ্য ফ্রি পার্টিকেল, স্বাধীন কণা। এনার্জি ইকুইপার্টিশন ল কি বলছে? এনার্জি ইকুইপার্টিশন ল বলছে যে কোনো পদার্থের মধ্যে যখন অণুগুলি স্বাধীনভাবে গতিশীল হয় তখন সেই অণুগুলির মোট শক্তি প্রতিটি অণুর মধ্যে সমভাবে বিভাজিত হয় বা বণ্টিত হয়। শক্তির যে বন্টনের নিয়ম, এটাকে বলা এনার্জি ইকুইপার্টিশন ল। তার মানে কোনো একটি পাত্রের মধ্যে কোনো পদার্থের অণুগুলি যখন স্বাধীনভাবে কোনো পদার্থের অণুগুলি যখন স্বাধীনভাবে গতিশীল হয় তখন সেই স্বাধীন অণুগুলির যে মোট গতিশক্তি, স্বাধীন অণুগুলির বা সেই স্বাধীন অণুর যে গতিশক্তি, সেই অণুটির প্রতিটি স্বাধীন অক্ষ বরাবর এনার্জি সমভাবে বিভাজিত হয়। এটাকে বলা হয় এনার্জি ইকুইপার্টিশন ল। এবার আমি তোমাকে কি বললাম, এটা হচ্ছে কোনো একটি কণার মোট স্বাধীনতার, বা এটা হচ্ছে একটি পার্টিকেলের একটি মানে হচ্ছে গিয়ে এক পরমাণু, এটা একটি পার্টিকেল বা এক পরমাণু কোনো গ্যাসের মোট শক্তি। আচ্ছা, এক পরমাণু গ্যাসের বা একটি যে কণা, এটা অবশ্য প্রথম বলেছিলেন লুডুইক বোল্টজম্যান সায়েন্টিস্ট এল বোল্টজম্যান বা লুডুইক বোল্টজম্যান প্রথম বলেন যে এটা এক পরমাণু বা একটি মাত্র অণু, মানে একটি কণার মধ্যে সেই এনার্জিটা সমভাবে বিভাজিত হবে এবং সেই বিভাজনের মানটা কত হবে, সেই বিভাজনের মানটা হচ্ছে তোমার হাফ অফ কেটি ইন্টু 3 = E। এই যে টোটাল এনার্জি একটা ফ্রি পার্টিকেলের মধ্যে কত ডিগ্রিজ অফ ফ্রিডম, একটা ফ্রি পার্টিকেলের মধ্যে 3টে ডিগ্রিজ অফ ফ্রিডম XYZ, তাহলে প্রতিটি অক্ষ বরাবর তার এনার্জিটা সমভাবে বিভাজিত হবে, তাহলে হাফ কেটি করে ভাগ হবে। এখানে হাফ কেটিকে আটটিকে উনি বলছে যে হাফ কেটি, কারণ বিজ্ঞানী সায়েন্টিস্ট বোল্টজম্যান প্রথম হচ্ছে গিয়ে এটাকে অ্যাভোগাড্রোস নাম্বার বা প্রতিটি কণার মধ্যে, কারণ একটি কণার মধ্যে কটা হচ্ছে গিয়ে একটি অণুর মধ্যে কটা অ্যাভোগাড্রোস নাম্বার আছে, একটি মানে যে এক অণু কোনো গ্যাসের মধ্যে মোট 6.022 10⁻23টি কণা রয়েছে। কারণ হচ্ছে প্রত্যেকটি কণার মধ্যে তিনি বলছেন যে এই রকম শক্তি সমভাবে বিভাজিত হবে। তাহলে তার যে ধারণা, সেই ধারণা অনুসারে তিনি বলছেন যে কে সমান কি, কে সমান R/N, মানে অ্যাভোগাড্রোস নাম্বার, যেখানে R সমান আমরা কি বলতে পারি যে R সমান হচ্ছে গিয়ে K × Na। দ্যাট মিনস দ্য Boltzmann constant in the total number of
ফ্রি পার্টিকেল কণা, মানে প্রত্যেকটি কণার মধ্যে অ্যাভোগাড্রোস নাম্বার ইন্টু বোল্টজম্যান মানে কনস্ট্যান্টকে গুণ করলে আমরা কী পাবো, সেই 8টাই পাবো, মানে সেই শক্তিটাই পাবো। তাহলে তিনি বলছেন যে মোট শক্তির পরিমাণ কত, মোট শক্তির পরিমাণ হচ্ছে 3/2 হাফ কেডি, মানে 3/2 হাফ 1/2 কেডি ইন্টু 3, মানে প্রত্যেকটি অণুর মধ্যে যে হাফ কেডি করে এনার্জি ইকুইপার্ট হয়ে যাবে, সেটাকে বলা এনার্জি ইকুইপার্টিশন ল বা শক্তির সমবিভাজন নীতি। তোমাদের এখানে যদি তোমাদের এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, একটু বুঝতে অসুবিধা হওয়াটা স্বাভাবিক, কারণ এখানে আমরা সিপি সিবি বলে একটা জিনিস রয়েছে, সিপি সিবির কনসেপ্টটা আমাদের এই মুহূর্তে জানা নেই। তো সিপি সিবির কনসেপ্ট যখন আমাদের ক্লিয়ার জানা থাকবে তখন তোমাদের এখানে কোনো অসুবিধা হবে না। তো তোমরা এটুকুই পর্যন্ত আগে জানো যে এনার্জি ইকুইপার্টিশন লটা কি বা যার সংজ্ঞাটা জেনে রাখার চেষ্টা করো। আমরা আবার যখন আসবো তখন সেই বিষয়টা ক্লিয়ার করবো। হ্যাঁ, তো আমরা এখন এই যে এই চ্যাপ্টারে কিছু ম্যাথামেটিক্স আছে, সেই সমস্ত ম্যাথামেটিক্স একটু আসবো নিয়ে ম্যাথামেটিক্সগুলো করার পর আমরা দেখি অন্য কিছু করার চেষ্টা করবো, অন্য কোনো টপিক। মানে একবারে আমি যদি তোমাদের বলি একবারে একটা চ্যাপ্টার কিন্তু ক্লিয়ার হওয়া স্বাভাবিক নয়, কারণ আমরা মাঝখানে এসেছি, তার আগে অনেক কিছু শিখতে হতো। হ্যাঁ, তো আস্তে আস্তে হবে, তোমরা এখন পড়তে শুরু করো। আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে একটাই বার্তা দিতে চাই যে তোমরা শেখো কিভাবে পড়তে হয়, হাউ টু রিড। বর্তমান তোমাদের শিখতে হবে কিভাবে পড়তে হয়, পড়ার যে নিয়মটা কি, হাউ টু রিড। আমরা কিভাবে পড়বো এই যে নিয়ম, সেই নিয়মটা শেখো। এখন তোমাদের এত ঘাবড়ানোর কিছু নেই যে আমাদের সিলেবাস হয়নি, এগোয়নি, এটা হয়নি। দেখো, সিলেবাস যদি আমরা দ্রুততার সঙ্গে এগোতে শুরু করি, তোমরা কিন্তু তালে গোল মানে মেলাতে পারবে না, তোমাদের কিন্তু সবে উল্টোপাল্টা হয়ে যাবে। অর্থাৎ সিলেবাস নিয়ে তোমাদের ভাবার দরকার, তোমরা ভাবো যে কীভাবে আমরা এটা থেকে জানবো, মানে কী করে কোনো একটা টপিকের মধ্যে কী রয়েছে, কীভাবে কোনো একটা টপিক ধরো সেই টপিকটা আমরা দ্রুত শেষ করবো, সেই বিষয়ের দিকে আমরা লক্ষ্য রাখবো। তো আমরা এখন আজকে এই চ্যাপ্টারে কিছু প্রবলেম করব। যেমন প্রথমের দিকে কিছু প্রবলেম আছে যেগুলোকে বলা প্রবলেম সেট 1। আমি তোমাদের একটা কথা অবশ্য জানিয়ে রাখি, প্রত্যেকটা ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে, তোমাদের বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে 27টি চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু না হোক প্রবলেম সেট 1-এর প্রত্যেকটা ম্যাথামেটিক্স করতে হবে। আমি তোমাদের বললাম পদার্থ বিজ্ঞান বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রবলেম সেট 1 অবশ্যই করতে হবে। তুমি চাইলে 2 করতে পারো, 3 করতে পারো, তুমি চাইলে অন্য কিছু করতে পারো। তোমাকে প্রথমত থিওরি পড়তে হবে, তারপরে তোমাকে ম্যাথামেটিক্স বলতে প্রবলেম সেট 1 করতে হবে, তারপরে তোমাকে এমসিকিউ করতে হবে, তারপরে তোমাকে সালের কোশ্চেন করতে হবে, মানে WBCSEর যে সালের কোশ্চেন সেগুলো পড়তে হবে, তারপরে তোমাকে নিট পড়তে হবে, তারপরে তোমাকে JEE পড়তে হবে, JEE মেইন পড়তে হবে। তুমি চাইলে অন্য কিছু পড়তে পারো, AIEEE পড়তে পারো। মানে মেইন কথা প্রথমত তোমাকে থিওরি, দেন প্রবলেম সেট 1, দেন এমসিকিউ। এই তিনটি তোমাকে মাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারে যেটা করতে হবে, একটা থিওরি ভালো করে জানার পরে প্রবলেম সেট 1 মাস্ট। কারণ যা কিছু ম্যাথামেটিক্স আছে এই প্রবলেম সেট 1 থেকেই তোমাদের 95% কভার হয়ে যায়। প্রবলেম সেট 2 লাগে না, তবুও তোমরা চাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেম সেট 1 অবশ্যই করতে হবে, এটাকে তোমার বাধ্য করার কোনো রাস্তা নেই। আমি না পারলে করতে হবে, আমি যদি তোমাদের পড়াতে না পারি সেটা কোনো ফ্যাক্ট না, তোমাকে করতে হবে, কারণ তোমার দায়িত্ব এটা, আমি তোমাদের বলে দিলাম। তারপরে তোমাকে এমসিকিউ এগুলো করতে হবে। তারপরে তোমাকে এই চ্যাপ্টার থেকে তুমি আপাতত বিরত নিতে পারো, যখন পরীক্ষা আসবে তখন পরীক্ষার সময় তোমাকে WBCSE যে সালের কোশ্চেন আছে 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত, এই যে কোশ্চেনগুলো আছে সবগুলো কোশ্চেন তোমাকে করতে হবে। তারপরে তুমি নিট JEE তুমি যা ইচ্ছে তাই করতে পারো, তোমাদের সেটা ম্যাটার। আমরা মোটামুটিভাবে এখন থিওরিটিকে এখন বলতে গেলে এই চ্যাপ্টার থেকে একটু কমপ্লিট করিনি, মানে আনুষ্ঠানিকভাবে বা অকেশনালি আমরা এটাকে শেষ করলাম। এখন প্রবলেম সেট 1 করবো। একটা চ্যাপ্টার অত সহজে শেষ হয় না, তোমরা যতটা ভাবো ততটা সহজে শেষ হয় না। শুধুমাত্র এটুকু ভাবো যে ক্লাস 10 এবং ক্লাস 11 কিন্তু এক জিনিস নয়, একটু আলাদা, তবে কঠিন না, বুঝতে পারলে খুব সোজা। প্রবলেম সেট 1, প্রবলেম সেট 1, পেজ নাম্বার তোমাদের বইয়ে পেজ নাম্বার আমার কাছে যেটা রয়েছে প্রবলেম সেট 1 পেজ নাম্বার 820 পেজ। এটা আগের আমার সময় একটা বইটা যেটা ছিল না, আমি তোমাদের গত বছর যেটা বই পড়িয়েছিলাম
সেই বইটা 820 পেজ, পেজ নাম্বার 820। তোমরা প্রবলেম সেট 1টা দেখতে থাকো। আমরা শুরু করব প্রবলেম সেট 1 কিভাবে করতে হয়। এখন সময় মাত্র 15। তাহলে হ্যাঁ, প্রবলেম সেট 1 কি বলছে, আমরা একটা একটা করে অঙ্ক বুঝে বুঝে করার চেষ্টা করো, তাহলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে। কিছু নেই, আমি জাস্ট অঙ্কগুলো এখানে দেখছি। কিন্তু বলছে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.00009 গ্রাম পার সেমি কিউব হলে প্রমাণ চাপ ও উষ্ণতায় হাইড্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূলের মান কত। এখানে বলা আছে প্রবলেম সেট 1 এর কোশ্চেন নাম্বার 1। দ্রুততার কোনো কাজ নেই, প্রত্যেকটা অঙ্ক বোঝার চেষ্টা করো, তাহলে ভালো লাগবে। এখানে দেওয়া আছে কি আছে, যে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব, the density of hydrogen gas rho is equals to 0.00009 গ্রাম পার সেমি কিউব। আচ্ছা, আর কি দেওয়া আছে, প্রমাণ চাপ ও উষ্ণতা হাইড্রোজেনের গড় বর্গবেগের বর্গমূল। প্রমাণ চাপের মান কত? প্রমাণ চাপের মান পি আমরা কি জানি, প্রমাণ চাপের মান, প্রমাণ চাপ পি সমান আমরা কি জানি, যে 76 সেন্টিমিটার। প্রমাণ চাপ বলতে 76 সেন্টিমিটার পারদস্তম্ভে চাপকে বোঝায়। তাহলে কত হবে, 76 সেন্টিমিটার 76 ইন্টু 13.6 পারদের ঘনত্ব ইন্টু 980 বা এত ডাইন পার সেমি স্কোয়ার। আমরা কি জানি যে চাপ সমান পি সমান সমান কত, mgh, হ্যাঁ, বা রোজিএইচ চাপ। পারদের ক্ষেত্রে চাপ কত, এখানে তোমার 76 সেন্টিমিটার পারদের ঘনত্ব, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষজ ত্বরণ কত, 980 ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে এতটা তোমার হচ্ছে প্রমাণ চাপের মান। এটা প্রমাণ চাপ। তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে, প্রমাণ চাপের মান কত তোমাকে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এখানে বই দেওয়া নেই, তোমাকে মনে রাখতে হবে। তাহলে হাইড্রোজেন গ্যাসের এই ঘনত্বে, যদি হাইড্রোজেন গ্যাসের এরকমটা ঘনত্ব হয়, প্রমাণ চাপ যদি এটা আমরা জানি, তাহলে ওই গ্যাসের গড় বর্গবেগের বর্গমূলের মান কত। সুতরাং নির্ণেয় গড় বর্গবেগের বর্গমূলের মান হলো CRM এর সমান কি জানি, রুট ওভার অফ 3RT/m জানি। এখানে m তো নেই, এখানে ঘনত্ব দেওয়া, আমরা কি জানি 3p/ρ। এটা জানি আমরা, এই সূত্র দিয়ে করবো। পি আমরা জানলাম কি মধ্যে, রো জানি। এখানে কি লিখবো, রুট ওভার অফ 3 ইন্টু পি মান হচ্ছে তোমার 76 13.6 980 বাই 0.00009 এত কি সিজিএস তে সব, তাহলে কি সেমি পার সেকেন্ড। কারণ আর বেগের পক্ষে সেমি পার সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করে তাহলে কি দাঁড়াবে, এটাকে ক্যালকুলেট করলে আমাদের দাঁড়াবে রুট ওভার অফ 3 ইন্টু 76 ইন্টু 13.6 ইন্টু 980 বাই 0.00009, যেটা আসলো সেটা হচ্ছে তোমার 18,375055। এটাকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে মিটার আসবে, তাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে 1.837 কিলোমিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে এত কিলোমিটার বেড়ে যাবে। উত্তর কত আছে, 1.84, 37 নিয়ারলি ইকুয়াল টু 4, 3.84 কিলোমিটার পার বেগে। দেখো এখানে তোমাদের হচ্ছে কি এটা রয়েছিল, তোমাদের এখানে দেখতে পারবে কি জানি না, এটা যে তোমাদের হচ্ছে কি ক্যালকুলেশনটা রুট ওভার দিয়ে একবারে করলাম। তো তোমাদের আমার সাইন্টিফিক ক্যালকুলেটর আছে, আমি ডিরেক্ট করে দিলাম, অসুবিধা নেই। হ্যাঁ, তারপরে নেক্সট কোশ্চেন, প্রবলেম সেট 1 এর কোশ্চেন নাম্বার 2। এত কোশ্চেন, মানে এটা হচ্ছে তোমার আরএমএস বেগের মান। হ্যাঁ, তো হচ্ছে কোশ্চেন নাম্বার 2 প্রবলেম সেট 1 এর।
কোশ্চেন নাম্বার 2, আস্তে আস্তে করতে হবে, বিষয়গুলো বুঝতে হবে, খুব ভালো লাগবে, বুঝতে পারলে, চাপ নেওয়ার কোনো কারণ নেই, খুব ভালো লাগবে। কোশ্চেন নাম্বার 2, এখানে দেওয়া আছে হেয়ার গিভেন দ্যাট হিলিয়ামের ঘনত্ব প্রমাণ চাপ উষ্ণতায় আরএমএস বেগের মান। আচ্ছা, সেম বিষয়, তার হিলিয়ামের ঘনত্ব দেওয়া আছে, এখানে দেওয়া আছে হিলিয়াম গ্যাসের ঘনত্ব, দ্য ডেন্সিটি অফ হিলিয়াম গ্যাস রো ইজ ইকুয়ালস টু কত, 178 গ্রাম পার লিটার। একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, শুধু অঙ্কগুলো করলেই হবে না, প্রত্যেকটা অঙ্ক একটু যখন যাবে তখন সঙ্গে সঙ্গে কিছু না কিছু নতুন ইনফরমেশন আছে। এর আগেই আমি হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব দেখে দিলাম কি 0.00009 গ্রাম পার সেমি কিউব। এটা ভালো করে বোঝার চেষ্টা করো, সেমি কিউব এখানে আসলে লিটার, তার মানে 1 লিটার সমান সমান কি, প্রতি লিটারে এত গ্রাম, মাস পার ইউনিট ভলিউম, তাহলে প্রতি লিটার গ্যাসের মধ্যে হিলিয়াম গ্যাসের ভর হচ্ছে কত, এত গ্রাম। তাহলে এটা লিটারে হিসেব করলে হবে না, এটাকে সেমি কিউবে করতে হবে বা সিসিতে করতে হবে। অ্যাকচুয়ালি 1 লিটার হাইড্রোজেন হিলিয়াম গ্যাস মানে হচ্ছে তোমার 1000 মিলিলিটার। মিলি মানে 10 টু দি পাওয়ার -3, তাহলে 10 টু -3 সঙ্গে 10 টু দি পাওয়ার 1000 কেটে যাবে, তাহলে লিটারে পড়ে থাকবে। আচ্ছা, অথবা 1000 সিসি অথবা 1000 সেমি কিউব, 1 লিটার মানে এত। এবং স্পেশালি এটাকে আমরা বলতে পারি 1 লিটার মানে 1 কেজি at 4 ডিগ্রি সেলসিয়াস। তোমরা বাজারে গিয়ে বলো আমাকে 1 লিটার তেল দিন, কেউ বলো যে আমাকে 1 কেজি তেল দিন। অ্যাকচুয়ালি 1 লিটার তেল আর 1 কেজি তেল এই জিনিসটা সমান নয়, পরিষ্কারভাবে শুনে রাখো। হ্যাঁ, 1 লিটার এবং 1 কেজি তখনই সমান যদি বায়ুর উষ্ণতা কত থাকে, মানে 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 কেজি এবং 1 লিটার সেম জিনিস। আদারওয়াইজ 1 লিটার মানে এই সমস্ত বিষয়গুলো নির্দেশ করে যে কোনো টেম্পারেচার, যে কোনো অবস্থায়। কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াসে 1 লিটারকে 1 কেজি বলা হয়, 1 কেজিকে 1 লিটার কখনোই বলা হয় না, কিন্তু তখন 4 ডিগ্রি সেলসিয়াস তখন। তাহলে আমরা এখানে বলতে পারি 1 লিটার সমান সমান এত মিলিলিটার বা এত সিসি বা এত সেমি কিউব। তাহলে আমরা কি করলাম, এটাকে সেমি কিউবে পরিণত করার জন্য আমরা কি করব, যে 0.178 এত গ্রাম পার লিটার বা 0.178 গ্রাম পার 1000 সেমি কিউব। এটাকে আমরা বলতে পারি 0.178 by 1000 গ্রাম পার সেমি কিউব। অথবা এটাকে আমরা চাইলে লিখতে পারি 0.0000178 গ্রাম পার সেমি কিউব। সবগুলোকে সিজিএসে নিয়ে আসতে হবে, লিটারে রাখলে হবে না বা কেজিতে রাখলে হবে না, তোমাকে সিজিএসে নিয়ে। তাহলে অ্যাকচুয়ালি হিলিয়াম গ্যাসের ঘনত্ব কত, এটা এই হিলিয়াম গ্যাসের ঘনত্বকে কাজে লাগিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। এবং গ্যাসের প্রমাণ চাপ দ্য স্ট্যান্ডার্ড প্রেসার অফ দ্য গ্যাস, প্রমাণ চাপের মান কত, P is equals to 76 সেন্টিমিটার Hg, 76 সেন্টিমিটার পার সিস্টেমের চাপ। তাহলে 76 13.6980 ডাইন পার সেমি স্কোয়ার, দ্যাট মিনস এত। তাহলে আমরা কি লিখতে পারি, সো দ্য রিকোয়ার্ড RMS velocity of helium gas is, সুতরাং হিলিয়াম গ্যাসের গড় বর্গমূলের মান is C is equals to root over of 3p by rho। তো এখানে আমরা কি লিখতে পারি, 3 into 76 13.6980 by 0.000178 সেমি পার সেকেন্ড। এখানে আমরা কি করলাম, 000178
তাহলে কত আসলো 130659.178। তাহলে এটাকে আমরা লিখতে পারি সেমি থেকে মিটার, তাহলে 1.306 কিলোমিটার পার সেকেন্ড বা 10⁵ সেমি পার, এটাকে আমরা লিখতে পারি 10⁵ 1 2 3 4 5 দুটো লিখে 1.3 10⁵ সেমি পার সেকেন্ড এটাও লিখতে পারি, যেটা আছে সেটা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের বই এটার উত্তর রয়েছে এত সেমি পার সেকেন্ড, এটা আসলে আমার এখানে আমরা এখানে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। সো দিস ইজ দ্য অ্যান্সার অফ দ্য ম্যাথামেটিক্স। সো কোশ্চেন নাম্বার নেক্সট, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3-তে এটা তোমরা একটু দেখে নাও, কোশ্চেন নাম্বার 3-তে কি বলছে। কোশ্চেন নাম্বার 3 ভালো কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? কোশ্চেন নাম্বার 3 বলছে যে 1 লিটার আয়তন বিশিষ্ট একটি প্রকোষ্ঠে 1 লিটার আয়তন বিশিষ্ট একটি প্রকোষ্ঠে 10⁻25 সংখ্যক অক্সিজেন অণু আছে। যদি অক্সিজেনের অণুর ভর এত গ্রাম হয়, তাহলে গড় বর্গবেগের বর্গমূলের মান এত হয়, চাপের রাশি মানে নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? সমস্ত ইনফরমেশন আগে লিখি। পাত্রের আয়তন, পাত্রের প্রকোষ্ঠের আয়তন, প্রকোষ্ঠের আয়তন, প্রকোষ্ঠের আয়তন ডি কত? 1 লিটার। আচ্ছা 1 লিটার মানে কত? 1000 সেমি কিউব বা 1000 সিসি। আচ্ছা এই প্রকোষ্ঠে কয়টি অক্সিজেন অণু আছে? মোট অক্সিজেন অণুর সংখ্যা, মোট অক্সিজেন অণুর সংখ্যা কটা? n। n মানে আমরা অক্সিজেন অণুর সংখ্যা বলি কত? 10⁻25টি। আচ্ছা প্রতিটি অক্সিজেন অণুর ভর কত? প্রতিটি অক্সিজেন অণুর ভর স্মল m সমান 2.7 10⁻25 গ্রাম। সুতরাং পাত্রের অক্সিজেন অণুর মোট ভর, মোট ভর বলতে কি বোঝাবে? ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম মানে কি? এক একটি কণার ভর m এবং মোট nটি কণা রয়েছে, তাহলে মোট ভর এটা। তাহলে এক একটি কণার ভর কত? 2.7 10⁻25 ইন্টু অণুর সংখ্যা কত? 10⁻25। 10⁻25 প্লাস মাইনাস আউট করে থাকলো 2.7 গ্রাম। তার মানে হচ্ছে পাত্রে এত গ্রাম অক্সিজেন গ্যাস রয়েছে, 2.7 গ্রাম। এবং আর কি দেওয়া আছে? এবং অক্সিজেন অণুর আরএমএস বেগের মান, এটা দেওয়া আছে, অসুবিধা নেই। বেগের মান কত দেওয়া আছে? সি আরএমএস বা সি সমান কত দেওয়া আছে? সি সমান দেওয়া আছে যে 4 × 10⁴ সেমি পার সেকেন্ড। সো প্রেসার চেয়েছে, উক্ত গ্যাসের চাপ কত? সো দ্য রিকোয়ার্ড pressure of the gaseous system তন্ত্রের চাপ হলো কত? আমরা কি জানি? সি সমান জানি √3p বাই, ও সরি এটা না, আমরা অ্যাকচুয়ালি এখানে কি দিয়ে বের করবো? চাপে। তো আমরা কি জানি যে চাপের রাশিমালা p সমান 1/3 mn বাই v মানে l কিউব mn c স্কয়ার বাই v। এটা c স্কয়ার মানে p চেয়েছে, এখানে সবই দেওয়া আছে। তাহলে 1/3 ইন্টু এটা মোট ভর কত দেওয়া আছে?
2.7 ইন্টু আরএমএস বেগ কত 4 ইন্টু 10⁴ তার হোল স্কোয়ার বাই ভি কত আয়তন কত 1000 সেমি কিউব। তাহলে এতটা ডাইন পার সেমি স্কোয়ার, এতটা প্রেশার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখানে আমরা হিসাব করে কি আসে 1/3 2.7 into 4 into 10⁴ whole square by 1000 1 4 4 চারটে শূন্য। তাহলে এত ডাইন পার সেমি স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি 1 2 3 4 5 6 1.44 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। এটাই হচ্ছে তোমার চাপের রাশি, মানে কত হচ্ছে 1.44, ঠিক আছে 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার এটা আসলো। তো ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা এই পর্যন্ত দেখো, আগামী দিন আমরা নেক্সট যতগুলো ম্যাথামেটিক্স আছে মোটামুটি তোমাদের এখানে 17টা 18 19টা অঙ্ক রয়েছে। আগামী দিন আমি আশা করবো সবগুলো অঙ্ক একটা ভিডিওটা যদি বড় হয় তো সেখানে আমি শেষ করার চেষ্টা করব। তোমরা এই পর্যন্ত দেখার চেষ্টা করো এবং নিজেরা ট্রাই করে যদি পারো আমাকে ভিডিও দেখার আগে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।